আপনি দেখেন বৃষ্টিতে ভিজে যে শিল্পীরা যে আমাদের সাথে মাঠে নেমেছিল, সেখানে কি এই মোস্তফা সরোয়ার ফারুকী ছিল? আপনি যে ধরে নিয়ে এসে বসাই দিলেন, মোস্তফা সরোয়ার ফারুকী কি সেখানে ছিল? মোস্তফা সরোয়ার ফারুকী সেখানে ছিল না, তাহলে কিভাবে তিনি এখানে আসে? আপনি ভারত থেকে যদি সৌদি আরব যান তাহলে টাকা লাগে 75,000 টাকা, আমার দেশ থেকে লাগে 5 লাখ টাকা। এই আন্দোলনে প্রবাসীরা কি ভূমিকা রাখছে আপনি জানেন না? এই দেশ চলে কাদের দিয়ে? এ প্রবাসীদের দিয়ে। আর প্রবাসীদের সাথে আপনি মশকরা করেন আর লাউঞ্জ করেন, লাউঞ্জ করে তাদের কি হবে? মানে ফাজলামির একটা সীমা থাকা দরকার। বশিরকে নিয়ে এসে বসাইছেন উপদেষ্টাতে। বশির এবং তার ভাই এই দুইজন মিলে পাট মন্ত্রণালয়ের দেশের 60% মানে পাট শিল্পকে নিয়ন্ত্রণ করে। এখন আপনার তো এইটাতে ইন্টারেস্ট আছে, যেটাতে হুম। আপনার ইন্টারেস্ট আছে, তো আপনি সেখানে কেন যাবেন? ছাত্রদের সংখ্যা বেশি বাড়াইতে পারিনি আমরা উপদেষ্টা পরিষদে, এইটা সব থেকে বড় ভুল আমাদের। আমরা যদি ছাত্রদের, তরুণ ছাত্রদের যদি এখানে নিয়ে আসতে পারতাম তাহলে আজ এইটা দেখতে হতো না। এই বিপ্লবের যে স্পিড, এই বিপ্লবের যে মূল কারণ, সেই মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্য এই বুইরা যে মানুষগুলো আছে ধারণ করতে পারে নাই। এই বুইরা মানুষগুলো যদি আমাদের এই উদ্দেশ্য ধারণ করতে পারতো তাহলে আজকে আমাদের দেশে এগুলো হইতো না। দেখেন, আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে করি, আসলে আমাদের যে আমরা যে সরকার গঠন করেছি, সেই সরকার আপাতত যে 3 মাস এর মতো সময় পার করতেছে, এবং এই 3 মাসে এই সরকার পুরোপুরি ভাবেই ব্যর্থ। যদি আমি ব্যর্থ। এক কথায় বলতে চাই, এই সরকার পুরোপুরি ভাবেই ব্যর্থ। দেখেন কিভাবে ব্যর্থ। এই 15-16 বছর ধরে যে আওয়ামী শাসন চলেছে, সেই আওয়ামী শাসনে আপনি দেখেছেন যে যে পরিমাণে দুর্নীতি, লুটতরাজ, মানে আপনি কল্পনা করতে পারবেন না। মানে আমার চোখে, যে আমি ঢাকা ইউনিভার্সিটি আসার পর আমি যেগুলো দেখেছি সেটা হচ্ছে এই আশেপাশে আলেমদের ধরে নিয়ে যাওয়া হয়। আপনি 15-16 বছরে আলেম যারা ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে গেছেন, জেলে ভরতেন। হুম। আপনি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন, আপনার তো হুম। প্রথম কাজ ছিল এই যে নিরীহ মানুষগুলা যেগুলোকে আপনি ধরে ধরে নিয়ে গেলেন, হুম। এতদিন ধরে তাদেরকে জেলে আটকে রাখতেছেন, তাদেরকে তো ছেড়ে দেওয়া। কিভাবে ছেড়ে দিতে হবে সেটা সরকার ভাববে, এই অন্তর্বর্তীকালীন সরকার ভাববে। আপনি দেখেন এই যে আজকে হাসপাতালে, ভাই অভি ভাই যেটা বললো, হাসপাতালে যারাই আসুক তারা তো আহত। আপনি দেখুন তো আহতদের জন্য সরকার কি করছে? আপনি দৃশ্যমান কোনো কিছু দেখাইতে পারবেন যে আহত যারা হয়েছে তাদের জন্য সরকার কি করছে? সরকার কিছু দেখাইতে পারছে, কিছু করতে পারছে? আজ আপনি যদি সেই আহতদের জন্য যদি কিছু করতে পারতেন, তারা তো তাহলে এই মাঠে নামতো না। তাদের কেন রাস্তায় নামতে হবে? হুম। তাদের চিকিৎসার জন্য কেন রাস্তায় নামতে হবে আপনার? এই জায়গায় সরকার ব্যর্থ। আপনি দেখেন এই যে 15-16 বছরে আমরা দেশের যে জ্বালানি ও বিদ্যুৎ খাত ছিল, সেই খাতে যে পরিমাণে লুটতরাজ হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, আপনি জ্বালানি ও বিদ্যুৎ খাতে কি কি সংস্কার নিয়ে আসছেন আমাকে একটু দেখান তো। কি কি হুম। সংস্কার নিয়ে আসছেন? কি সংস্কারটা আছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে? এই যে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার মানে কি করছে? কি উদ্যোগ গ্রহণ করছে এই টাকাগুলো ফেরত আনার জন্য? কিছু করছে? মানে খুবই হাস্যকর একটা ব্যাপার আমার কাছে লাগে। কিন্তু এই আমাদের সব হচ্ছে সময়ও কি এটা কি সম্ভব? জিম, আশিকুর রহমান জি, মানে তারা তো সেইটা বলছে যে হুম। সেইটা হচ্ছে আমাদের চিন্তার ব্যাপার। আমাদের হচ্ছে দেখতে হবে যে আসলে আসলে সব টাকা ফেরত আনা সম্ভব কিনা। সেটা তো আমার দেখার বিষয় না। যেটা আমাদের হচ্ছে জ্ঞানীগুণী ব্যক্তিত্ব আছে সেটা তাদের ভাবার বিষয়, যে টাকাগুলো আমরা আনতে পারবো কিনা, বা যেগুলো আনার মতো বা যেগুলো আনতে পারবো সেগুলো তাহলে কেন আনা হচ্ছে না? যেগুলো আনতে পারবো না সেগুলো আমরা অন্যভাবে ডিল করতে পারি। কিন্তু সেই জায়গায় তো কোনো কাজ হচ্ছে না, আমরা তো কোনো দৃশ্যমান কোনো কিছু দেখতেছি না। আমার দেশের টাকা, সেই টাকা ব্যাংকগুলো থেকে লোপাট হয়েছে, সে ব্যাপারে কোনো কিছু নাই। আপনি দেখেন প্রবাসী লাউন্স করে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসী লাউন্স করে। একটা প্রবাসী, সে বাইরের দেশে যাবে, সে প্রবাসী লাউন্সে কয় মিনিট থাকবে? 10 মিনিট, 15 মিনিট, তার বেশি থাকবে? আর ধরলাম না 1 ঘন্টা থাকবে। এই প্রবাসী লাউন্সের কি দরকার? আপনি এই যে ধরেন আমি আমি হচ্ছে শ্রমিক, আমি সৌদি আরব যাব। ভারত থেকে সৌদি আরব যেতে টাকা লাগে হচ্ছে 75,000 টাকা। আপনি ভারত থেকে যদি সৌদি আরব যান তাহলে টাকা লাগে 75,000 টাকা। আমার দেশ থেকে লাগে 5 লাখ টাকা। হুম। এটা কেন? আপনি এই জায়গায় সংস্কার করেন না কেন? কি সংস্কার করতেছেন? প্রবাসী লাউঞ্জে কি হবে? আমাদের আমাদের এই আন্দোলনে প্রবাসীরা কি ভূমিকা রাখছে আপনি জানেন না? এই দেশ চলে কাদের দিয়ে? এ প্রবাসীদের দিয়ে। আর প্রবাসীদের সাথে আপনি মশকরা করেন আর লাউঞ্জ করেন, লাউঞ্জ করে তাদের কি হবে? মানে ফাজলামির একটা সীমা থাকা দরকার। এই সরকার সেই সীমাটা পর্যন্ত সবচেয়ে বড় অতিক্রম কথা করছে। হলো সারা সারা পৃথিবী থেকে আমাদের কাছে অনেক অনেক প্রবাসীরা অনুরোধ করছে যেন তাদের পাসপোর্ট সমস্যা তারা যে আছে ওসব দেশে আমি 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 সবচেয়ে বলি বলি বড় এই বড় যে এই যে এই যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তাদের ডকুমেন্ট। এই এই ডকুমেন্টেশনের যে জন্য এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে
যদিও স্বল্প সময়ে, তবুও কাজ শুরু হয়েছে, আমিও কথা বলছি স্বল্প একদম। সময় না, আমরা বসাইছি আপনাকে, আপনি নতুন উদ্যমে শুরু করবেন, নতুন স্পিডে শুরু করবেন। আপনি সেই থেকে কি করছেন? কিচ্ছু করতে পারেন নাই। এই যে আমাদের যে বিদেশে যে ভাইরা যায়, তাদের কি দরকার? টাকা দরকার হয়। একটা গরিব মানুষ, কৃষক মানুষ, ধরেন স্বল্প শিক্ষিত, তার টাকা কই থেকে আসবে? তাকে তো আমাদের ব্যাংক থেকে তো টাকা দেওয়া দরকার, ঋণ দেওয়া দরকার। এই আমার সরকার, যে আমরা সরকার বসাইছি, সেই সরকার কি করতেছে? করছে তাদের জন্য কোনো কিচ্ছু করে নাই। আমি আরেকটা বিষয় দেখা, এই যে মোস্তফা মোস্তফা সরোয়ার ফারুকী, এই লোকরে কই থেকে নিয়ে আসছে? কোথায় থেকে নিয়ে আসলো এই লোকরে? এই যে আপনি দেখেন বৃষ্টিতে ভিজে যে শিল্পীরা যে আমাদের সাথে মাঠে নেমেছিল, সেখানে কি এই মোস্তফা সরোয়ার ফারুকী ছিল? আপনি যে ধরে নিয়ে এসে বসাই দিলেন, মোস্তফা সরোয়ার ফারুকী কি সেখানে ছিল? মোস্তফা সরোয়ার ফারুকী সেখানে ছিল না। তাহলে কিভাবে তিনি এখানে আসে? তার বা কি বা যোগ্যতা আছে? কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নেই। আপনি কি করছেন? বশিরকে নিয়ে এসে বসাইছেন উপদেষ্টাতে। বশির এবং তার ভাই, এই দুইজন মিলে পাট মন্ত্রণালয়ের দেশের 60%, দেশের 60% মানে পাট শিল্পকে নিয়ন্ত্রণ করে। আপনি বশির এবং তার ভাই মিলিয়ে দেশের 60% পাট শিল্প আপনি নিয়ন্ত্রণ করেন। এখন আপনার তো এইটাতে ইন্টারেস্ট আছে, যেটাতে হুম। আপনার ইন্টারেস্ট আছে, তো আপনি সেখানে কেন যাবেন? আমার ব্যক্তিগত ইন্টারেস্ট আছে এখানে পাট শিল্পের সাথে, তাহলে আমি পাট মন্ত্রণালয়ে কেন যাব? আমার আমার মাথায় ঢোকে না। আপনি এই যে দেখেন যে বিডিএর যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়েছে? এই যে বিডিআর হত্যাকাণ্ডের সময় আমাদের যে যে হচ্ছে সৈনিকরা যারা ছিল, যাদেরকে জেলে ভরা হয়েছে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ আপনি দেখছেন? কোনো হুম। পদক্ষেপ কিন্তু ছিল না। এখন পর্যন্ত কিছু নাই এই সরকার। আমি তো বললাম এই সরকার কি করতেছে না করতেছে, আমি তো সমন্বয়, আমরা কিচ্ছু জানি না। শুধুমাত্র আপনি দেখেন ছাত্রদের যে দুইটা মন্ত্রণালয়, আসিফ এবং নাহিদ, এই দুইটা মন্ত্রণালয় কার্যত কিছু কাজকর্ম করছে যেগুলো আমরা দৃশ্যত দেখতে পাইছি। তারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, দৌড়াচ্ছে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যেটা ভুল করছি, সেটা হচ্ছে ছাত্রদের সংখ্যা বেশি বাড়াইতে পারিনি আমরা উপদেষ্টা পরিষদে। এইটা সব থেকে বড় ভুল আমাদের। আমরা যদি তরুণ ছাত্রদের যদি এখানে নিয়ে আসতে পারতাম, তাহলে আজ এইটা দেখতে হতো না। যারা সিনিয়র আছে, তারা আমাদেরকে পরামর্শ দিত। তাদের আসলে আমার আমার তাদের আসলে এই উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা নেই। কারণ এই বিপ্লবের যে স্পিড, এই বিপ্লবের যে মূল কারণ, সেই মূল উদ্দেশ্য, এই বুইরা যে মানুষগুলো আছে, আমি তাদেরকে অসম্মান করতেছি না, এই বুইরা মানুষগুলো তারা ধারণ করতে পারে নাই। এই বুইরা মানুষগুলো যদি আমাদের এই উদ্দেশ্য ধারণ করতে পারতো, তাহলে আজকে আমাদের দেশে এগুলো হইতো না। এখন দেখেন বিএনপি কেন -2 এর কথা বলতেছে। তাদের এখানে বেশ কয়েকটা বিষয় জায়গা আছে। দেখেন সংসদ নির্বাচনের কাজে দ্রুত গতিতে কাজ কিন্তু শুরু হচ্ছে না, বা এরকম কোনো রূপরেখা কিন্তু এখন পর্যন্ত দেয় নাই। সেজন্য বিএনপির মনে হচ্ছে কি, যে হয়তো -2 পলিসি মানে কাজ করার ট্রাই করতেছে। তারপর দেখেন ইস্যু, দেখেন রাষ্ট্রপতি পরিবর্তনের চেষ্টা কিন্তু একটা হয়েছিল। তারপর আরেকটা বিষয় আছে, যে কিংস পার্টি নতুন করে হচ্ছে দল গঠনের চেষ্টা করতেছে, বা উপদেষ্টা যারা আছে তাদের সাথে কিংস পার্টির একটা কি আছে, মানে এই হুম। সম্পর্ক দেখছি আমি যে মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে, এই একটা ব্যাপার ছিল। সংবিধান সংশোধন, এই হুম। সংবিধান সংশোধনে আমাদের যে উপদেষ্টা সরকার, তারা অতিমাত্রায় আগ্রহ দেখিয়েছে। এবং আর একটা ব্যাপার, সেটা হচ্ছে তারেক জিয়াকে দেশে আনার ব্যাপারে যে আইনি জটিলতা, সেই ব্যাপারে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু এখন পর্যন্ত স্পষ্ট করেনি। বিএনপির -2 ব্যাপারে এই এই কয়েকটা কারণ আছে যে -2 পলিসি হতে পারে বা হতে আসতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, হুম। সংসদ নির্বাচনের জন্য তো আমাদের সময় দরকার। আমাদের সবগুলো জায়গায় সংস্কার কমিশন হয়েছে। আমি এই সরকারকে বলতেছি ব্যর্থ, তারপরেও আমরা যেহেতু এতগুলো মানুষের এতগুলো জীবনের বিনিময়ে এই সরকারটা গঠিত হয়েছে, এত আহত মানুষ হয়েছে, আমরা যে একটা নতুন একটা রাষ্ট্র গঠনের চেষ্টা করতেছি, নতুন একটা দেশ গঠনের চেষ্টা করতেছি, যেই দেশ আগামীতে সমৃদ্ধ নিয়ে আসবে আমাদের দেশের জন্য, সেজন্য আমি ব্যক্তিগতভাবে চাই এই সরকার আরো সময় নিক। দেখেন, আপনি যখন হচ্ছে সংসদ নির্বাচন করবেন, আপনি সংস্কারের কাজ করতেছেন। আপনি যদি সংস্কারের কাজ যদি শেষ না হয়, আপনি সংসদ হুম। নির্বাচনটা কিভাবে করবেন? আপনি দেখেন এই যে সংবিধান সংশোধনের যে ব্যাপারটা, আমাদের সংবিধানে অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো তো আমাদের সমাধান করা দরকার। এই সমাধান যদি আমরা না করি, হুম। বিএনপির আর একটা -2 পলিসির যে কথাটা আসে, তাদের মাথায় যেটা সব থেকে বেশি করে লাগে, সেটা হচ্ছে আমরা এক স্বৈরাচার সরিয়ে আরেক স্বৈরাচারকে নিয়ে আসতে চাই না। এই একটা কথা বিএনপি কে হয়তো তাদের মনে হতে পারে যে এই কথার মাধ্যমে -2 পলিসি তারা কার্যকর করতে চায়। কিন্তু দেখেন, এই কথা দিয়ে কিন্তু -2 পলিসি বা বিএনপি কে বাদ দেওয়ার কোনো কিছু এখানে নাই। আমরা জাস্ট বলতে চাই যে আপনারা সচেতন হন। আওয়ামী হুম। সরকার যে কাজ করছে, সেই কাজ আপনাদের করার দরকার নাই।
কারণ আপনারাও যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে থাকেন না এবং কিন্তু সামনে গিয়ে মানে যদি মানে এটা এটা আপনারাও বা সরকার অথবা ছাত্র সমন্বয়করা তারাও বা কিভাবে নিজেরা এটা সিদ্ধান্ত নেবে? এটা তো জনগণ সিদ্ধান্ত নেবে, সেই এটা জায়গাতেই প্রশ্ন। জনগণের সিদ্ধান্ত আসলেই। না, আমাদের কথা শুধু এই জায়গায় যে হচ্ছে আমরা কখনোই চাই না যে মাইনাস পলিসি কার্যকর হোক। আমাদের কথা হচ্ছে আপনি ক্ষমতায় আসেন না যাই আসেন না কেন, আপনি নতুন করে যাতে স্বৈরাচার না হয়ে ওঠেন, এটা আপনার জন্য এক ধরনের কি, মানে আমার আমার জায়গা থেকে যে একটা হুঙ্কার যে আপনি যদি স্বৈরাচারী হন তাহলে আপনার কিন্তু এটা তো ব্যাপারটা ওই আওয়ামী জনগণকে সরকার শেখ হাসিনার জনগণকেই মতো তো হয়ে মানে যাবে। বলা উচিত যে জনগণ আপনারা এমন কাউকে ভোট দিবেন না যে আওয়ামী লীগেরই একটা আরেকটা ডুপ্লিকেট কপি হবে। আপনাদের ভাষায় আওয়ামী লীগ যেহেতু ভালোভাবে চালাতে পারেনি, সেরকম ভাবেই যেন জনগণ ভোট দেয়, তাদেরকে ভোট দেয় যেন যারা ভালো পারফরমেন্স করবে সরকারের মধ্যে। এটা জনগণের প্রতি আপনাদের আহ্বান থাকা উচিত। কিন্তু অনেকেই মনে করছে যে আপনারা মনে করেন যে না, আপনাদের ইচ্ছাতেই হবে পরবর্তী সরকার, আপনারা যেভাবে চাবেন সেভাবে আসবে। এই ইচ্ছাটাকেই কি মানে এটা গণতন্ত্রের দেখেন, আহ সরকার কিভাবে আসবে? সরকার আসবে নির্বাচনের মাধ্যমে। যেগুলো হুম, রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দল নির্বাচনে আসবে, জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা ভোট দিবে। সে ভোটের মাধ্যমে আমরা কি নতুন যে নির্বাচনী সরকার, সেই নির্বাচনী সরকার আসবে। এখন আমরা এখানে কিভাবে তাদেরকে মাইনাস করব, কোথায় কি করব, সেটা তো আমাদের দেখার ব্যাপার, এটা জনগণের ব্যাপার। জনগণ কিভাবে তাদেরকে নিয়ে আসবে, নির্বাচন কিভাবে তারা ভোট দিবে, কাকে ভোট দিবে, কাকে পছন্দ করবে, সেটা সাধারণ মানুষের ব্যাপার, সাধারণ নাগরিকের ব্যাপার। এখানে আমাদের তো ব্যাপার কোনো কিছু নাই। এখানে আমরা সমন্বয়করা যারা এই দেশকে নতুন একটা দেশ তৈরির জন্য, নতুন একটা সামনে নতুনত্ব নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করেছি, আন্দোলন করেছি। সেই জায়গা থেকে আমাদের সবসময় প্রত্যাশা থাকবে যাতে নতুন কোনো স্বৈরাচার সরকার না আসে। আমরা সবসময় বলবো যাতে যে সরকারই আসুক না কেন, তারা যাতে এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য, এই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কিভাবে কাজ করতে হবে সেইটাকে মাথায় রেখে যাতে কাজ করে। এই দেশের খেটে খাওয়া মজুর সাধারণ কৃষক শ্রেণীর মানুষদের জন্য যাতে কাজ করে। আমাদের ব্যাপারটা হচ্ছে এইটা। এখন এখানে মাইনাস পলিসি বা অন্য কোনো কিছু আসলে আমরা সমন্বয়ক যারা আছি তাদের মধ্যে এরকম কোনো কিছুই আসলে নাই যে মাইনাস পলিসি খেলবো বা অন্য কোনো কিছু করব। বিএনপি দেশের হচ্ছে একটা বড় একটা দল, প্রায় 15-16 বছর ধরে তারাও নির্যাতিত। এই এই আন্দোলন যেটা বললো সম্রাট ভাই, সেটা হচ্ছে এই আন্দোলন আসলে যে এক দফার যে আন্দোলন, ঠিক আছে, এই আন্দোলন হচ্ছে শুধুমাত্র যে হচ্ছে আমরা একা করছি ব্যাপারটা তা না, তাদেরও অনেক অংশীদার আছে। কিন্তু কথা হচ্ছে তাদের ডাকে কিন্তু মানুষরা কিন্তু মাঠে আসে নাই, বিএনপির হ্যাঁ, ডাকে কিন্তু মানুষরা মাঠে আসে নাই। মাঠে আসছে কাদের ডাকে? এই ছাত্র জনতার ডাকে। এই ছাত্র জি, জনতা ডেকেছিল জন্যই সাধারণ ছাত্র জনতা তারা কি কোথায় এসেছিল? মাঠে এসেছিল তাদের বুকে তাজা রক্ত দিয়ে। এই যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় বিপ্লব, সেই দ্বিতীয় বিপ্লব এনে দিয়েছে। কিন্তু এই বিপ্লবী সরকার আসার পরও আমাদের যে দাবি, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা এখন পর্যন্ত পূরণ করতে পারে নাই। জি, তারপরও আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারকে আরো সময় দেওয়া দরকার, সংস্কার করা দরকার, কাজ করা দরকার। যদি সংস্কার করতে পারি আমরা, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের দেশের জন্য একটা সুন্দর একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। সেই সিস্টেমে হয়তো আমরা, আমাদের দেশের মানুষজন সামনে এগিয়ে যাবে, আমাদের রাষ্ট্রটা একটা উন্নত রাষ্ট্র পরিণত হবে। আপনাকে ধন্যবাদ।